বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফকির সায়েম ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষি, প্রাণী পালক এবং শুভানু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের চারপাশে প্রতিদিন শিং মাছ চাষের যে সফলতার গল্প আমরা দেখছি, তো আপনি যদি একজন সফল শিং মাগুর মাছ চাষি হতে চান, অর্থাৎ সফলতার ডায়েরিতে আপনার নাম লেখাতে চান, তাহলে অবশ্যই এই সফলতার গল্প দেখে কখনোই সফল হতে পারবেন না। কারণ একজন সফল ব্যক্তির পিছনের যে গল্পটা, তার যে শ্রমটা, তার যে মেধাটা, সেটা কিভাবে সে সফল হয়েছে, আপনাকে আগে সে গল্পটা জানতে হবে। যেহেতু শিং মাছ খুব দামি এবং একটি সেন্সিটিভ মাছ, এর টোটাল চাষ ব্যবস্থাপনা, এর পুকুর প্রস্তুতি, রেণুর চাষ ব্যবস্থাপনা এবং এর খাদ্য ব্যবস্থাপনা, বা এর খাদ্যাভ্যাস, সব কিছু আমাদের অন্য মাছ থেকে একটু আলাদা। তো যখন আপনি এর আলাদা যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা যখন আপনি জানবেন, আপনি যখন বুঝতে পারবেন এবং সেভাবে আপনি আপনার চাষ ব্যবস্থাটা পরিচালনা করবেন, তখনই তো আপনি একজন সফল চাষি হতে পারবেন, সফলতার ডায়েরিতে আপনার নাম লেখাতে পারবেন। তো আজকে শিং মাছ চাষের প্রথম পর্বে আমরা রেণুর পুকুর প্রস্তুতি এবং রেণুর পূর্ণাঙ্গ চাষ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, কারণ আমি চাই পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করেন, কারণ এখানে অনেক খুঁটিনাটি বিষয় থাকবে। ওই যে আগেই বলেছি যে এর টোটাল চাষ ব্যবস্থাপনা, একদম রেণু থেকে বিক্রয় পর্যন্ত টোটাল চাষ ব্যবস্থাপনাটার মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতাটা কি, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এজন্যই বলছি যে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই আপনারা থাকবেন। তো এই দামি এবং সেন্সিটিভ মাছের চাষ ব্যবস্থাপনা করতে গেলে আমরা আগে একটু জানতে চাই যে আমরা প্রতি 100 গ্রাম শিং মাগুর মাছের ডিম থেকে আমরা কতগুলো রেণু আমরা পেতে পারি, এবং প্রতি শতকে আমরা কতগুলো রেণু সফলভাবে আমরা চাষ করতে পারি। একটা প্রাপ্তবয়স্ক 100 গ্রাম শিং এবং 100 গ্রাম মাগুর মাছ, 100 গ্রাম ডিম থেকে সাধারণত 8 থেকে 12,000 পর্যন্ত ডিম আমরা সংগ্রহ করতে পারি, পেতে পারি। কিন্তু এর 20% ডিম কখনোই হ্যাচিং হবে না, অর্থাৎ নষ্ট হয়ে যায়, ফুটবে না, বাচ্চা ফুটবে না। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমরা 10,000 ডিম এখান থেকে পাবো, মানে 10,000 বাচ্চা পাবো। তো এই 10,000 বাচ্চাকে যখন আমি নার্সিং শুরু করব, অর্থাৎ রেণু থেকে আমি যখন ধানি পোনার সাইজে যখন যাব, এই যে 30 থেকে 35 দিনের যে সময়কালটা, এই সময়কালটায় সাধারণত 30 থেকে 40% রেণু সারভাইভ করতে পারবে না, অর্থাৎ মরে যাবে। 30 থেকে 40% রেণু আমরা পাবো না। ধরে নিলাম আমি 30%, আমি লস ধরে নিলাম যে 30% রেণু দুর্বল, সে 35 দিন সারভাইভ করতে পারবে না। তাহলে আমি যদি সেখানে 30% রেণুকে বাদ দেই, আমার রেণুর পরিমাণটা এসে দাঁড়ালো কত? 7,000। অর্থাৎ এই 7,000 রেণুকে আমি রেণু থেকে ধানিতে রূপান্তরিত করতে পারবো। তো শিং মাগুর মাছের ধানি বলতে সাধারণত 1.25 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি এই সাইজ থেকেই সাধারণত বুঝাই থাকে, কারণ যেহেতু একটু লাম্বাটে সাইজের হয়। এই ধানিটাকে যখন আমরা ফিঙ্গারলিং, অর্থাৎ 2.25 ইঞ্চি, 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এই সাইজটা যখন আমরা করতে যাব, এখান থেকে 20% পোনা বিভিন্ন কারণে এটা লস হয়ে যাবে। তাহলে আমি এই 5,500-এর বেশি আমি চাষের জন্য প্রস্তুত করতে পারবো। অর্থাৎ আমি 10,000 রেণু থেকে যখন আমি চাষের জন্য প্রস্তুতে গেলাম, তখন আমি রেণু পেলাম এই 5,500 থেকে 6,000।
এখন যারা রেনুর পুকুরি ধানি এবং কালচার করতে চান তাদের জন্য অনেকেই এটা করেন, কিন্তু এটা আসলে সঠিক উপায় না, সঠিক পদ্ধতি না। কারণ আমরা যখন রেনু চাষ করি, এই রেনুর যে খাদ্য সেটা ওয়েস্টেজ হয়, সেখানে অ্যামোনিয়া হয়, মাছের মলমূত্র থেকে সেখানে অ্যামোনিয়া হয়, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন আমি এটাকে কাটাই পুকুরে নিয়ে যাব কিংবা আমি অন্য একটা পুকুরে নিয়ে যাব, তখন এর নতুন পরিবেশ, সেখানে তার বৃদ্ধিটাও খুব তাড়াতাড়ি আসবে, দ্রুত আসবে। তো সাধারণত রেনুর পুকুরে আপনার কালচার না করে এটাকে ধানি থেকে কাটাই করে তারপরে অন্য পুকুরে কালচারে নেওয়াটাই সবচেয়ে বেশি লাভজনক। এখন আসা যাক যে প্রতি শতক জায়গায় আমি কতটুকু রেনু চাষ করতে পারবো। আমি বলবো যে বর্তমান আমরা যেহেতু অনেক আধুনিক টেকনোলজি ব্যবহার করি এবং সব কিছুই আমাদের আধুনিক হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা 12 থেকে 15 গ্রাম পর্যন্ত আমরা পার শতকে রেনু আমরা দিতে পারি। অনেকেই, অনেক অভিজ্ঞ জনরা বলে থাকেন সর্বোচ্চ 10 গ্রাম দেওয়ার জন্য, কিন্তু বর্তমান সময় 12 থেকে 15 গ্রাম পর্যন্ত দেয়া যায়। 12 থেকে 15 গ্রাম রেনুতে রেনুর পরিমাণটা আসবে 900 থেকে 1100 পর্যন্ত। 30% যে লস আমরা ধরেছি, সেই 30% লস ধরার পরে 12 থেকে 15% রেনুতে আমার রেনুর পরিমাণটা আসবে 900 থেকে 1100 পিচ, যেটা আমি ধানি করতে পারবো, অর্থাৎ টেকসই রেনু। তাহলে এখন একটু ধরা যাক যে 1 শতক জায়গায় কতটুকু, সেটা যদি বর্গফুটে আমরা হিসাব করি তাহলে 434.6, আমি ধরলাম 435 বর্গ স্কোয়ার ফিট। আর যদি হাতের হিসাব করি তাহলে 14 হাত বাই 14 হাত। তাহলে এখন আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন যে 435 বর্গফুট বা 14 হাত বাই 14 হাত জায়গায় আপনি 900 থেকে 1100 মাছ আপনি রাখছেন, আমি ধরে নিলাম 1000 রেনু ধরে নিলাম। তাহলে আপনার প্রতি হাতে বা প্রতি স্কোয়ার ফিটে আপনার কতগুলো রেনু করছে? আপনি 5 ফিট থেকে 7 ফিট যে খাট, দুজন স্বাভাবিকভাবে আপনি ঘুমোতে পারবেন। ধরে নিলাম আপনি 3 জন স্বাভাবিকভাবে ঘুমোতে পারছেন। সেখানে যদি আপনি ছোট বাচ্চাকে রাখেন তাহলে যদি 2 গুণ করেন তাহলে 3 দুগুণে 6। যদি আপনি 1.5 গুণ বেশি করেন তাহলে আপনি 9 জন বাচ্চা সেই 5 ফিট বাই 7 ফিট খাটে আপনি রাখতে পারবেন। কিন্তু ওখানে কি 12 থেকে 15টা বাচ্চাকে রাখা কোনো মতে সম্ভব? তাহলে আপনি 435 বর্গফুট জায়গায় বা 14 হাত বাই 14 হাত জায়গায় আপনি যদি 1000 রেনুকে আপনি রাখেন, এর চেয়ে বেশি তার জায়গা সংকুলন আপনি কিভাবে করবেন? কারণ ওর অক্সিজেনের দরকার হবে, ওর মলমূত্র পরে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, ওর চলাফেরার জায়গার দরকার হবে। তো ওর তো টোটাল যে পরিবেশটা, সেটাকে যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনি মাছের বৃদ্ধিটা, রেনুর বাঁচার হার এবং তার বৃদ্ধিটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? এজন্যই আমরা বলি যে পার শতকে 12 থেকে 15 গ্রামের বেশি কোনোভাবেই রেনু ছাড়াটা উচিত নয় যদি আপনি সফলভাবে রেনু চাষ করতে চান। যারা তার চেয়ে বেশি করেন তারা প্রায়শই দেখবেন যে রেনু ছাড়ার কয়েকদিন পর থেকেই বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করতেছে, কারণ বিভিন্ন রোগ রেনুর ভিতরে এসে গেছে, ফাঙ্গাল ইনফেকশন রেনুতে শুরু হয়ে গেছে। কারণ তারা এটা জানে না বিধায় এতটা বেশি পরিমাণে রেনু সেখানে দিয়ে থাকে। তো এটা গেল প্রতি শতকের হিসাব।